ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের দ্বিতীয় পরীক্ষাতে অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ এভালুয়েশনে যে অধ্যায়গুলি থেকে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে একটি অধ্যায় রয়েছে মেঘ বৃষ্টি। তোমাদের ভূগোলের যে অধ্যায়টি মেঘ বৃষ্টি, এই অধ্যায় থেকে মান 3 এবং মান 5-এর যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ আমরা বিভিন্ন পার্ট বা পর্বে ভাগ করে করে আমরা প্রশ্নগুলি আলোচনা করব অধ্যায় ভিত্তিক। সেজন্য সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে তবেই তোমাদের ফোনে তার নোটিফিকেশান যাবে। ওকে, তাহলে শুরু করছি। মেঘ বৃষ্টি এই অধ্যায় থেকে যে মান 3-এর প্রশ্নগুলি এবং মান 5-এর প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো, কারণ স্ক্রিনের উপরে প্রশ্নগুলি দিচ্ছি না, শুধুমাত্র রেকর্ডিংয়ে বলে যাচ্ছি। তোমরা একটু ভালোভাবে লিখে নিও ভিডিওটা থামিয়ে থামিয়ে। চলো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের পরিচয় দাও। উত্তর, প্রথমে পয়েন্ট লিখবে। অবস্থান, সাধারণত ভূপৃষ্ঠ থেকে গড়ে 6500 ফুট উচ্চতার মধ্যেই স্ট্র্যাটোকিউমুলাস মেঘ অবস্থান করে। তারপরে পয়েন্ট লিখবে বৈশিষ্ট্য। 3টি বৈশিষ্ট্য বলবো, সেই 3টি বৈশিষ্ট্য একটু ভালো করে তোমরা লিখে নেবে। প্রথম নম্বর বৈশিষ্ট্য লেখো, এই মেঘ নিম্ন উচ্চতার মেঘ। পরের বৈশিষ্ট্য লেখো 2 নম্বরে, এই মেঘ দেখে মনে হয় যেন স্তরগুলি গড়িয়ে চলেছে, তাই একে বাম্পি ক্লাউড বলে। BUMPY, বাম্পি ক্লাউড, CLOUD, বাম্পি ক্লাউড বলে। তারপরের বৈশিষ্ট্য লেখো 3 নম্বর বৈশিষ্ট্য, এই মেঘ ধূসর কিংবা কালো রঙের হয়। এবার আলাদা একটা পয়েন্ট করো, আবহাওয়ার উপর প্রভাব। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ মূলত পরিষ্কার আকাশ নির্দেশ করে, কিন্তু শীতকালে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই মেঘ সমস্ত আকাশ আবৃত করে এবং বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন লেখো, স্ট্যাটাস মেঘ কাকে বলে? স্ট্যাটাস মেঘ সম্পর্কে লেখো বা টিকা লেখো। উত্তরে প্রথম পয়েন্ট করবে অবস্থান, এর আন্ডারে লেখা হবে স্ট্যাটাস হলো এক প্রকার নিম্ন উচ্চতার মেঘ, এর গড় সর্বোচ্চ উচ্চতা 6500 ফুট। এবার বৈশিষ্ট্য 3টি লিখবে। প্রথম বৈশিষ্ট্য, এই মেঘ সাদা থেকে ধূসর রঙের হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই মেঘ ঘন কুয়াশার মতো স্তর তৈরি করে আকাশ ঢেকে রাখে। 3 নম্বর বৈশিষ্ট্য, পাহাড়ের উঁচু অংশে এই মেঘের উপস্থিতিতে বিমান চালকদের এবং পর্বতারোহীদের অসুবিধা হয়। শেষ পয়েন্ট লিখবে আবহাওয়ার ওপর প্রভাব, এই মেঘ থেকে অনেক সময় ঘড়ি ঘড়ি বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, নিম্ন স্ট্যাটাস মেঘ সম্পর্কে লেখো। প্রথম পয়েন্ট, অবস্থান, ভূপৃষ্ঠের সাপেক্ষে 6500 ফুট উচ্চতার মধ্যে নিম্ন স্ট্যাটাস মেঘের অবস্থান লক্ষ্য করা যায়, তাই এটি একটি নিম্ন উচ্চতার মেঘ। এবার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করো। 1 নম্বর বৈশিষ্ট্য, এই মেঘ গাঢ় ধূসর বা কালো রঙের হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই মেঘ এত ঘন ও পুরু যে সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে। পরের বৈশিষ্ট্য লেখো, এই মেঘে বজ্রপাত হয় না। এবার পয়েন্ট লিখবে আবহাওয়ার উপর প্রভাব। 1 নম্বর দিয়ে লেখো, এই মেঘ খারাপ আবহাওয়া নির্দেশ করে। 2 নম্বর, এই মেঘ থেকে অবিরাম বৃষ্টিপাত হয়। এবার পরের প্রশ্ন লিখবে, কিউমুলোনিম্বাস মেঘের আরেক নাম বজ্রমেঘ কেন? উত্তরটা লেখো, গম্বুজের মতো আকৃতির কিউমুলোনিম্বাস হলো এক প্রকার অত্যন্ত ঘন মেঘ। এর মধ্যভাগ ও তলদেশের রং কালো এবং ধারের দিকের রং ধূসর। প্রকৃতপক্ষে কিউমুলাস মেঘের উচ্চতা যখন আরও বেড়ে যায় তখন এই কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার লক্ষ্য করা যায়। কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে এই কিউমুলোনিম্বাস মেঘই দেখা যায়। এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়। এই কারণে কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলে।
এরপরের প্রশ্ন লিখবে অধঃক্ষেপণ কাকে বলে এবং অধঃক্ষেপণ কিভাবে হয়। উত্তর লেখো। প্রথমে সংজ্ঞা বলে পয়েন্টটা করো, এর আন্ডারে লেখো পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা কঠিন অথবা তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। পরের পয়েন্ট লিখবে অধঃক্ষেপণের প্রক্রিয়া বা কিভাবে হয় সেটাই। তাহলে পয়েন্টটা লিখবে অধঃক্ষেপণের প্রক্রিয়া। এর আন্ডারে লেখা হবে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু হালকা হয়ে ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে আকাশে ভাসতে থাকে। একেই মেঘ বলে। এই জলকণা ও তুষারকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় ও ভারী হলে তা আর আকাশে ভেসে বেড়াতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে। পরের প্রশ্ন লেখো বায়ুর উষ্ণতা কমে গেলে বৃষ্টিপাত ঘটে কেন। পরের প্রশ্ন লেখো বায়ুর উষ্ণতা কমে গেলে বৃষ্টিপাত ঘটে কেন, এর সাথে অথবা দিয়ে থাকতে পারে শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়। উত্তরটা লেখো বায়ুর উষ্ণতা কমে গেলে বা বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, ফলে বায়ু দ্রুত সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ত বায়ু দ্রুত ঘনীভূত হয় এবং এর মধ্যে জলকণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে। সুতরাং বাতাস শীতল হলেই জলকণা ঘনীভূত হয় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে করবে এটা। আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো, অথবা টিকা দিয়ে থাকতে পারে যে টিকা লেখো আপেক্ষিক আর্দ্রতা। প্রথমে পয়েন্ট করবে সংজ্ঞা, এর আন্ডারে লেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে এবং ওই অবস্থায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এবার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর দিয়ে আপেক্ষিক আর্দ্রতাকে সর্বদা শতকরা হারে প্রকাশ করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য লেখো ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য লেখো আপেক্ষিক আর্দ্রতা একটি আনুপাতিক হিসাব, তাই এর কোনো একক হয় না, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা এককবিহীন। উদাহরণ বলে পয়েন্ট করো। ধরা যাক 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুতে 15 গ্রাম জলীয় বাষ্প আছে এবং ওই বায়ুর সম্পৃক্ত হতে আরও 22.9 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন। এবার পরের প্রশ্ন লেখো নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন। উত্তরটা লেখো নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কারণ নিরক্ষরেখার উভয় পার্শ্বে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, ফলে এই অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকে। সারা বছর আর্দ্র আবহাওয়া থাকার কারণে গাছের প্রয়োজনীয় জলের অভাব হয় না, ফলে গাছের পাতাগুলি সব একসাথে ঝরে যায় না। এই কারণে এই অঞ্চলের গাছে সারা বছরই সবুজ পাতা দেখা যায়। পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে একটা। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। উত্তর লেখো প্রতিপাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের বিপরীত অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে নামতে থাকে বায়ুর উষ্ণতা বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এবার একটা উদাহরণ লেখো। ভারতের দাক্ষিণাত্য মালভূমি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্ন লেখো প্রতিবাদ ঢাল কি। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবাদ ঢাল অথবা অনুবাদ ঢাল, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবে, সেজন্য ভালো করে করবে। আচ্ছা, প্রতিবাদ ঢাল কাকে বলে বা কি, এর উত্তরটা লেখো আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বত বা উচ্চভূমির যে ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে প্রথম বাধাপ্রাপ্ত হয় এবং ওপরের দিকে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, সেই ঢালকেই ওই পর্বতটির প্রতিবাদ ঢাল বলে। পরের প্রশ্ন লেখো অনুবাদ ঢাল কি। উত্তরটা লেখো পর্বতের প্রতিবাদ ঢালের বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে ফলে বৃষ্টিপাত কম হয় তাকে অনুবাদ ঢাল বলে। এগুলো 2 নম্বরের প্রশ্ন, যাই হোক এগুলো আসে। পরের প্রশ্ন লেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে।
উত্তরটা লেখো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ভারতে শীতকাল বিরাজ করে। এই সময় সাধারণত আবহাওয়া প্রায় শুষ্ক ও রৌদ্র উজ্জ্বল থাকে। কেবল জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে সাময়িকভাবে এই শান্ত আবহাওয়া বিঘ্নিত হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্ট দুর্বল ঘূর্ণবাত ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অনুপ্রবেশ করায় হালকা ঝড় বৃষ্টি ও পর্বতে তুষারপাত ঘটে। একেই বলে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। পরের প্রশ্ন লেখো। স্লিট কি? দন্ত শৈলয় হর্ষইট স্লিট কি? উত্তরটা লেখো। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে বৃষ্টি বিন্দুগুলি হিমশীতল বায়ুস্তরের মধ্যে দিয়ে নামার সময় জমাটবদ্ধ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয় এবং জলকণার সাথে স্লিট রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। পরের প্রশ্ন লিখবে। শিশির কি? অথবা দিয়ে থাকতে পারে শীতকালে ভোরবেলা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? উত্তরটা লেখো। শীতকালে রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ও শীতল হয়ে যায়। ফলে ওই বায়ু নিজের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তখন অতিরিক্ত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির উপর সূক্ষ্ম জলবিন্দু রূপে জমে। এই জলবিন্দুগুলিকেই শিশির বলে। তাই ভোরবেলা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পায়ে শিশির লেগে পা ভিজে যায়। পরের প্রশ্ন লেখো। শিলাবৃষ্টি কি? উত্তর লেখো। ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে মেঘ বা বৃষ্টির জলকণাসমূহ অনেক উঁচুতে উঠে গেলে ওই জলকণাসমূহ জমাট বেঁধে ছোটো ছোটো বরফ কণায় পরিণত হয়। এইসব বরফের টুকরোগুলি আরও জলকণা সংগ্রহ করে আয়তনে বেড়ে গেলে মাধ্যাকর্ষণ শক্তি টানে বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এটিই শিলাবৃষ্টি নামে পরিচিত। পরের প্রশ্ন লেখো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলতে কী বোঝো? উত্তর। ব্যাপক অঞ্চল জুড়ে নিম্নচাপের ফলে বাতাসে অনেক সময় সমান আয়তনের ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বিরামহীনভাবে স্ট্যাটাস মেঘ থেকে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। দেখলে যেন মনে হয় জলকণাগুলি বাতাসে ভেসে বেড়াচ্ছে। বর্ষাকালে মাঝে মাঝে এই ধরনের বৃষ্টি হয়। এটি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে পরিচিত। এরপরে প্রশ্ন লিখবে এবার। এটা 5 নম্বরের প্রশ্ন। একটু প্রশ্নটা লিখে নাও। মেঘ কীভাবে সৃষ্টি হয় চিত্র সহ বুঝিয়ে দাও। এটা ছবি আঁকতে হবে। তোমাদের বইতে ছবিটা রয়েছে, তোমরা দেখে নিও। আর উত্তরটা আমি বলে দিচ্ছি। লেখো। বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে অতি ক্ষুদ্র জলকণা ও তুষারকণা রূপে ভেসে বেড়ায়। একে মেঘ বলে। এইবার পয়েন্ট করবে মেঘ সৃষ্টির পদ্ধতি। বলে 1 নম্বর 2 নম্বর করে লিখবে। 1 নম্বর দিয়ে লেখো। এই পর্যায়ে সূর্যের উত্তাপে জলভাগের জল বাষ্পীভূত হয়। এছাড়া গাছপালার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয়বাষ্প বাতাসে মেশে। জলীয়বাষ্প সাধারণ বাতাসের তুলনায় হালকা হওয়ায় তা সহজেই উপরের দিকে উঠে প্রসারিত হয়। 2 নম্বর লিখবে পয়েন্ট। উপরে উঠে চাপ হ্রাসের ফলে ও শীতল বায়ু সংস্পর্শে এসে জলীয়বাষ্প ক্রমশ শীতল হয়। 3 নম্বর পয়েন্ট লিখবে। বায়ু যত শীতল হয় তার জলীয়বাষ্প ধারণের ক্ষমতা তত কমতে থাকে। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু সম্পৃক্ত হয়। 4 নম্বর লিখবে। এই পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকণাগুলি বাতাসে ভাসমান ধূলিকণা, ছাই, লবণের কণা, কার্বন কণা প্রভৃতি কঠিন কণিকাকে অবলম্বন করে ভেসে বেড়ায়। এরূপ অসংখ্য ভাসমান জলকণা বা তুষারকণা সম্মিলিতভাবে মেঘ সৃষ্টি করে। সাধারণত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারেই মেঘের সৃষ্টি হয়। এই মেঘের জলকণাগুলির ব্যাস হয় 0.02 মিলিমিটার। ব্যাস, এই পর্যন্ত ছিল তোমাদের মেঘ বৃষ্টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মান 3 এবং মান 5-এর প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। আশা রাখছি এই অধ্যায় থেকে আর কোনো বড় প্রশ্ন করার দরকার নেই। এবার ছোট প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেও। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক করে দিও। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ অন্যান্য অধ্যায় এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এবং এখনও করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। ধন্যবাদ।